আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। প্রাথমিকভাবে ১২৫ আসনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর প্রার্থী ঘোষণা। সন্ত্রাস ও চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকলে প্রার্থিতা বাতিলের হুঁশিয়ারি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগকে নিয়ে জনপ্রিয়তা জরিপ চালানো কতটা নৈতিক ও যৌক্তিক, প্রশ্ন তুললেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। সরকারের একাধিক যুদ্ধবিমান ক্রয়ের উদ্দেশ্য কী, দেশের সামরিক কৌশল নিয়ে বিস্তারিত বিশ্লেষণ করলেন রাজনৈতিক বিশ্লেষক জাহিদুর রহমান। দেশকে এগিয়ে নেওয়ার ডিটেল প্ল্যানিং শুধু বিএনপির কাছেই আছে, অন্য দলের নেই, মন্তব্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। প্রাথমিকভাবে ১২৫ আসনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রার্থী ঘোষণা। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জুলাই গণ-অভ্যুত্থানের পাটাতনে জন্ম নেওয়া নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি ১২৫টি আসনের জন্য তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই তালিকাটি প্রথম ধাপের। পরবর্তী সময়ে আরও আসনে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। রাজধানীর বাংলা মোটরের রূপায়ণ টাওয়ারে দলীয় কার্যালয়ে একটি সংবাদ সম্মেলন করে এই প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে দলের সদস্য সচিব আক্তার হোসেন মনোনীত প্রার্থীদের নাম প্রকাশ করেন। নতুন এই রাজনৈতিক দলটি দেশের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে কতটা আশাবাদী সেই বিষয়েও বিস্তারিত আলোকপাত করা হয়। তারা উল্লেখ করেন, রাজনীতিতে নতুন মুখ এবং স্বচ্ছ ভাবমূর্তি সম্পন্ন ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হয়েছে, যাতে করে দেশের মানুষ একটি পরিচ্ছন্ন নেতৃত্ব খুঁজে পায়। তবে এই ঘোষণার সময় দলের পক্ষ থেকে একটি কঠোর হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। সদস্য সচিব আক্তার হোসেন স্পষ্ট ভাষায় বলেছেন, যাদের বিরুদ্ধে সন্ত্রাস, চাঁদাবাজি এবং অন্যান্য অপরাধমূলক কার্যক্রমে জড়িত থাকার প্রমাণ পাওয়া যাবে, তাৎক্ষণিকভাবে তাদের প্রার্থিতা বাতিল করা হবে। এর মাধ্যমে দলটি যে দুর্নীতিমুক্ত রাজনীতি প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করছে, সেই বার্তাটি জনগণের কাছে পৌঁছে দেওয়া হলো। জাতীয় নাগরিক পার্টি আশা করছে, একটি সুস্থ গণতান্ত্রিক পরিবেশে দেশের মানুষ তাদের সমর্থন জানাবে এবং তাদের দেখানো পথে নতুন এক বাংলাদেশের জন্ম হবে। দেশের অন্যান্য রাজনৈতিক দলের দিকেও এখন দৃষ্টি রয়েছে, তাদের পক্ষ থেকে কবে এবং কিভাবে প্রার্থী তালিকা ঘোষণা করা হয় সেই অপেক্ষায় রয়েছে দেশবাসী। খালেদা জিয়ার অসুস্থতায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বেগ প্রকাশ। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অসুস্থতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ক্ষমতাচ্যুত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই বিষয়ে ভারতীয় বার্তা সংস্থা আইএনএস-এ প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, একটি ইমেল সাক্ষাৎকারে শেখ হাসিনা খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেছেন। তিনি বলেন, খালেদা জিয়া অসুস্থ হয়েছেন শুনে আমি অত্যন্ত উদ্বিগ্ন। আমি প্রার্থনা করি তিনি যাতে দ্রুত সুস্থ হয়ে উঠতে পারেন। এই মন্তব্যের পেছনে রয়েছে দীর্ঘ রাজনৈতিক প্রেক্ষাপট। উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের আমলে ২০১৮ সালে একটি দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়েছিল। দীর্ঘ ২ বছর কারাবাসের পর মহামারীর প্রেক্ষাপটে শর্ত সাপেক্ষে তার সাজা স্থগিত করে সাময়িক মুক্তি দেওয়া হয়। সেই সময় তার পরিবার এবং দলের পক্ষ থেকে বিদেশে চিকিৎসার আবেদন জানানো হলেও সরকার সে অনুমতি দেয়নি। এরপর ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের মাধ্যমে টানা ১৫ বছরের শাসনের অবসান ঘটে এবং শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। পরবর্তীতে রাজনৈতিক ব্যবস্থার বাস্তবতায় খালেদা জিয়া পূর্ণ মুক্তি পান এবং দুর্নীতি মামলায় আদালত থেকে সম্পূর্ণ খালাস লাভ করেন। বর্তমানে তিনি যে হাসপাতালে চিকিৎসাধীন এবং তার বর্তমান সংকটপন্ন শারীরিক অবস্থা প্রসঙ্গে প্রশ্নের জবাবে শেখ হাসিনার এই উদ্যোগ প্রকাশ বাংলাদেশের রাজনীতিতে এক নতুন আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে যে রাজনৈতিক প্রতিপক্ষকে দীর্ঘকাল ধরে কঠোর আইনি ও প্রশাসনিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়েছে, তার প্রতি সাবেক প্রধানমন্ত্রীর এই মানবিক সাড়াদান অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। তবে এই উদ্যোগ কেবল মানবিক না, এর পেছনে কোনো কৌশলগত দিক আছে, তা নিয়েও জল্পনা চলছে রাজনৈতিক মহলে। আওয়ামী লীগকে নিয়ে জনপ্রিয়তা জরিপ চালানো কতটা নৈতিক ও যৌক্তিক, প্রশ্ন তুললেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। শফিকুল আলম তার একটি স্ট্যাটাসে লিখেছেন, বিশেষজ্ঞদের মতে এমন জরিপ নিরপেক্ষ গবেষণা নয়, বরং তা ধীরে ধীরে স্বাভাবিকীকরণ করে একটি দলের অপরাধমূলক অতীতকে, যে দলের বিরুদ্ধে রয়েছে দীর্ঘ দমনপীড়নের দায়। তিনি জোর দিয়ে বলেছেন, দেশের গণতন্ত্রের স্বার্থে এখন পুনর্বাসনের নয়, বরং জবাবদিহির দাবিই প্রধান হওয়া উচিত। তিনি আরও বলেন, গত ১৬ বছর ক্ষমতায় থাকাকালে বিএনপি নয়, বরং আওয়ামী লীগ যেভাবে দেশের রাজনৈতিক কাঠামোয় ভয় ও আতঙ্ক নির্ভর ব্যবস্থা তৈরি করেছিল, তা দেশের মানুষ প্রত্যক্ষ করেছে। জাতীয় থেকে স্থানীয় পর্যায়ে বিরোধী অনুষ্ঠানে হামলার নিহত ও আহতদের ঘটনা, রাস্তা দখল এবং আগ্নেয়াস্ত্রের অবাধ প্রবাহ ছিল নিয়মিত চিত্র।
ঢাকা চট্টগ্রাম থেকে শুরু করে দেশের বিভিন্ন শহরে হিংসা ছিল সাধারণ মানুষের নিত্যদিনের আতঙ্ক। প্রেস সচিবের মতে, শেখ হাসিনা সরকার জনতার ভয়ের উপরেই ক্ষমতা ধরে রাখার কৌশল বেছে নিয়েছিল। তিনি আরও স্মরণ করিয়ে দেন যে একটি নতুন প্রজন্ম সেই ভয়কে অস্বীকার করে রাস্তায় নেমেছিল। শেষ পর্যন্ত সরকারও বুঝতে বাধ্য হয় যে গণহত্যা কোনো সরকারকে টিকিয়ে রাখার অস্ত্র হতে পারে না। এই পরিস্থিতিতে প্রশ্ন ওঠে, একটি জনপ্রিয়তা জরিপ কি সেই রক্তক্ষয় ইতিহাসকে মুছে ফেলতে পারে? একটি দল আজ 10% না 20% সমর্থন পায়, এই মূল্যায়ন কি সত্যি অর্থবহ? এই প্রশ্ন আরও তীব্র হয় যখন আমরা ফায়াজের কথা স্মরণ করি, যে তরুণ ছাত্রকে আন্দোলনের সময় যুবলীগ ছাত্রলীগের হামলায় প্রাণ হারাতে হয়েছিল। আর সেই অসংখ্য মানুষ যারা জীবন দিয়েছেন জুলাই বিপ্লবে, তাদের স্মৃতির প্রতি কি এই ধরনের জরিপ কোনো অবমাননা? শফিকুল আলম দৃঢ়মতে বলেন, জরিপ অবশ্যই ভবিষ্যতে প্রয়োজন হতে পারে, কিন্তু তার আগে চাই জবাবদিহি। আওয়ামী লীগ নেতৃত্বকে আইনি বিচারের মুখোমুখি হতে হবে, দলকে নিজেদের ইতিহাস স্বীকার করতে হবে প্রকাশ্যে এবং স্পষ্টভাবে। কোনো অজুহাত ছাড়াই জবাবদিহিতা হবে স্বাভাবিকীকরণের পূর্ব শর্ত হিসাবে। অন্যথায় এটি হবে সেই সব শহীদের প্রতি অপরাহ্ন অবমাননা যারা দেশের গণতান্ত্রিক জাগরণের বিনিময়ে জীবন দিয়েছেন। সরকারের একাধিক যুদ্ধবিমান ক্রয়ের উদ্দেশ্য কী? অন্তর্বর্তী সরকারের ধারাবাহিক যুদ্ধবিমান ক্রয় আলোচনা জনপরিসরে ব্যাপক কৌতূহল ও প্রশ্ন জন্ম দিয়েছে। বিশেষ করে চীনের জে-10 সি ফাইটার কেনার পাশাপাশি ইউরোপের ফাইটার জেট টাইফুন কেনার আগ্রহ, এই দুই ভিন্ন ব্লকের অত্যাধুনিক ফাইটার জেট একসঙ্গে বিবেচনায় আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে দেশের সামরিক কৌশল। রাজনৈতিক বিশ্লেষক ও গবেষক জাহিদুর রহমান তার একটি বিশ্লেষণে এই বিষয়টির অন্তর্নিহিত কৌশলগত উদ্দেশ্য বিশ্লেষণ করে কয়েকটি গুরুত্বপূর্ণ ব্যাখ্যা তুলে ধরেন। তার মতে, বাংলাদেশ কেবল যুদ্ধবিমান কিনছে না, বরং ভবিষ্যৎ নিরাপত্তা কাঠামোকে বহুমুখী ও ঝুঁকি নিরাপদ করতে এগিয়ে যাচ্ছে। তার মন্তব্যে উঠে এসেছে, দেশে সামরিক হার্ডওয়্যার দীর্ঘদিন ধরে চীনের উপর অতিমাত্রায় নির্ভর ছিল, যা স্ট্র্যাটেজিকভাবে একটি বড় ঝুঁকি। আন্তর্জাতিক সম্পর্কের অনিশ্চয়তা, বিভিন্ন নিষেধাজ্ঞা এবং ভূ রাজনৈতিক টানাপোড়ের এসব কারণে একক দেশের উপর নির্ভর করে প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা কোনো দেশের জন্য নিরাপদ নয়। তাই বাংলাদেশ ইউরোপীয় যুদ্ধবিমানকেও বিবেচনায় আনছে। এটি মূলত ডাইভার্সিফিকেশন বা বহুমুখীকরণ কৌশল, যা মানবিক সিদ্ধান্তে স্বাধীনতা এবং স্ট্র্যাটেজিক সিকিউরিটি নিশ্চিত করবে। জাহিদুর রহমান আরও জানান, জে-10 সি এবং টাইফুন উভয়ই উন্নত 4.5 জেনারেশনের ফাইটার হলেও এদের ব্যয়, রক্ষণাবেক্ষণ, অস্ত্র ব্যবস্থা এবং ভূরাজনৈতিক মূল্য ভিন্ন। জে-10 সি চীন ভিত্তিক হলেও টাইফুন ইউরোপীয় বহু আন্তর্জাতিক অভিযানে অংশ নিয়েছে। এই দুই উৎস থেকে ফাইটার সংগ্রহ করা মানে আকাশ প্রতিরক্ষার দ্বিমুখী ক্ষমতা তৈরি করা, প্রযুক্তিগত বৈচিত্র্য আনা এবং আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্র বৃদ্ধি করা। তিনি বলেন, এটা কেবল দামি বিমান কেনা নয়, এর মাধ্যমে বাংলাদেশ ভবিষ্যতে কোনো রাষ্ট্রের চাপে না পড়ে নিজের প্রতিরক্ষা সিদ্ধান্ত নিজেই নিতে পারবে। নিরাপত্তার ক্ষেত্রে আত্মনির্ভরতা অর্জন করাই এর মূল লক্ষ্য। জনগণের বোঝা উচিত, মডার্ন প্রতিরক্ষা ব্যয় শুধু সামরিক শক্তি নয়, বরং সার্বভৌমত্ব রক্ষায় দীর্ঘমেয়াদী একটি গুরুত্বপূর্ণ বিনিয়োগ। অতএব সরকারের একাধিক যুদ্ধবিমান ক্রয়ের লক্ষ্য শুধু শক্তি প্রদর্শন নয়, বরং প্রতিরক্ষা ব্যবস্থায় দীর্ঘমেয়াদী ভারসাম্য গঠন, কৌশলগত স্বাধীনতা নিশ্চিত করা এবং ভবিষ্যৎ নিরাপত্তার স্থিতিশীলতা বজায় রাখা। দেশকে এগিয়ে নেওয়ার ডিটেল প্ল্যানও শুধু বিএনপির কাছেই আছে, অন্য দলের নেই। মন্তব্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। তিনি বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের ট্র্যাক রেকর্ড আমরা অতীতে দেখেছি, তাদের কাছেও কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা নেই। কথার ফুলঝড়ি দিয়ে রাষ্ট্র চলে না, জনগণের পেটের খাবার, কর্মসংস্থান ও অর্থের সংস্থান নিশ্চিত করা যায় না। এসব কিছুর জন্য বাস্তবসম্মত এবং বিস্তারিত পরিকল্পনা প্রয়োজন। তারেক রহমান বলেন, জনগণ আমাদের কাছে প্রত্যাশা করেন কিভাবে আমরা দেশকে পরিচালনা করব, তাদের সমস্যাগুলো কিভাবে সমাধান করব। এই পুরো পরিকল্পনা জনগণ আমাদের কাছে দেখতে চায়। দলীয় কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, এই মুহূর্তে ব্যক্তি বড় নয়, দলই মুখ্য। যেহেতু এটি দলীয় কর্মসূচি, তাই সবার আগে দলকে নিয়ে আসতে হবে। দল যদি টিকে থাকে এবং বাংলাদেশের মানুষের সমর্থন যদি এই দলের পক্ষে থাকে, তবেই আমরা দেশ গড়ার কর্মসূচিগুলো সফল করতে পারব। তিনি নির্দেশনা দেন, দেশের মানুষের সমর্থন পেতে হলে যার যার এলাকায় টিম করে মানুষের দুয়ারে দুয়ারে যেতে হবে। দেশের জনগণের কল্যাণে তৈরি করা দেশ গড়ার পরিকল্পনাগুলো কেবল পরিকল্পনার মধ্যে রাখলে হবে না। তিনি কর্মীদের আহ্বান জানান, পরিকল্পনাগুলো লিফলেট আকারে ছাপিয়ে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। তারেক রহমান দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, আমাদের আজকের প্রতিজ্ঞা এবং আজকের কর্মগুলো, এই পরিকল্পনাগুলোর সাথেই আমরা দেশের জনগণকে সম্পৃক্ত করব এবং তাদের অংশগ্রহণে একটি উন্নত বাংলাদেশ গড়ব। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।